আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদের জন্য যে চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে তার মধ্য থেকে চতুর্থ ধাপের পরীক্ষার প্রশ্ন যেটা অনুষ্ঠিত হয়েছিল 28/6/2019 সালে, এটার ইংরেজি অংশ আজকে ভিডিওতে আমরা সমাধান করব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আমরা গ্রামারের পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব এবং যে 20টা প্রশ্ন এসে থাকে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় প্রাইমারি স্কুলের জন্য, তো এই 20টা ইংরেজি প্রশ্ন আমরা আজকের ভিডিওতে সমাধান করব। তো আমাদের প্রথম প্রশ্ন যেটা হচ্ছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্স নিচের কোনটা। প্রথমে আমি বলে দিই আপনাদেরকে যে ডিসকাস হচ্ছে আলোচনা করা, এটা এমন একটা শব্দ, এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডের পরে কিন্তু আসলে কোনো প্রিপোজিশন বসবে না। ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন বসে না। তাহলে এখানে উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য হোল ম্যাটার, তাহলে এখানে অ্যাবাউট আছে, অ্যাবাউট, সো এটা হচ্ছে একটা প্রিপোজিশন, সো এটা আমাদের কারেক্ট আনসার না। আপনারা দেখবেন যে কোথায় ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন নাই, উই আর ডিসকাসিং দ্য ম্যাটার, তাহলে এইটা কিন্তু এখানে ডিসকাসের পরে কিন্তু কোনো প্রিপোজিশন নাই, কারেক্ট অ্যান্সার হতে পারে। আমরা আরো বাকি দুইটা সেন্টেন্স দেখি। উই আর ডিসকাসিং টোটালি অ্যাবাউট দ্য ম্যাটার, অ্যাবাউট, সো এটাও রং আনসার। উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ম্যাটার, সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে উই আর ডিসকাসিং দ্য ম্যাটার। ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন বসে না, এটা আপনারা মনে রাখবেন। হি হ্যাজ ডান নো রং, এখানে রং এটা কোন পার্ট অফ স্পিচ? রং। তাহলে দেখেন আমরা আমাদের জানা থাকতে হবে যে নো, এই নোর পরে সাধারণত কিন্তু নাউন হয়, নোর পরে নাউন বসে ম্যাক্সিমাম টাইমে। সো নোর পরে আমরা এই যে রংটা বসানো হয়েছে এখানে, রংটা কিন্তু একটা নাউন। এখন বাংলায় চিন্তা করেন সেন্টেন্সের ধরন অনুসারে এটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে আসে। দেখেন হি হ্যাজ ডান নো রং, সে কোনো ভুল করে নাই। নো রং মানে কোনো ভুল সে করে নাই। হি হ্যাজ ডান নো রং, সে কোনো ভুল করে নাই। তাহলে রং মানে কি আসতেছে? রং মানে আসতেছে ভুল। তাহলে ভুল কিন্তু হচ্ছে মিস্টেক, যেটা একটা নাউনকে বোঝায়। ভুল বাংলায় হচ্ছে একটা বিশেষ্য যেটা নাউনকে বোঝায়, কোনো কিছু মানে হচ্ছে। তাহলে এই যে রং, এটা কিন্তু শুধুমাত্র আমরা নাউন হিসেবেই এটাকে আইডেন্টিফাই করতে পারি। হি হ্যাজ ডান নো রং, রংটা হচ্ছে নাউন। আই হ্যাভ নো পেন টু রাইট ড্যাশ, কি বসবে এখানে? রাইট ইন, রাইট স্মুথ, রাইট ওয়েল, রাইট উইথ, কোনটা প্রিপোজিশন বসবে? আই হ্যাভ নো পেন টু রাইট উইথ বসবে এখানে, উইথ আমাদের কারেক্ট আনসার, উইথ। আই হ্যাভ নো পেন টু রাইট উইথ মানে হচ্ছে কলম দিয়ে, যেহেতু আমরা লিখি কলম দিয়ে লিখবো, মানে আমার লেখার জন্য আমার কাছে কোনো কলম নাই, আমরা তো লিখি কলম দিয়ে। আমরা সাপ সাপ যখন মারি তখন কি দিয়ে মারি? লাঠি দিয়ে। তখন উইথ আ স্টিক, উইথ আ পেন মানে কলম দিয়ে লিখি আমরা। তাহলে আই হ্যাভ নো পেন টু রাইট উইথ আমাদের এখানে কারেক্ট আনসার। নিচের কোনটি কালেকটিভ নাউন? লাইব্রেরি, মান্থ, বয়, বুকস। কালেকটিভ নাউন কোনটা? দেখেন কালেকটিভ নাউন হচ্ছে ওই সমস্ত নাউনকে বোঝায় যে নাউনগুলো দিয়ে মানে সম্মিলিতভাবে, মানে অনেকগুলো বিষয়, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় একত্রিত হয়ে যখন একটা হোল থিংকে বোঝায়, সম্পূর্ণ একটা বিষয়কে বোঝায়, একটা আইডিয়াকে বোঝায়, মানে এটার ভিতরে থাকবে অনেক কিছু, মানে একই ধরনের অনেকগুলা বস্তু এটার ভিতরে থাকবে, কিন্তু বোঝাবে একটা জিনিস, একটা হোল থিংকে বোঝাবে। সো এইগুলা হচ্ছে কালেকটিভ নাউন। সেক্ষেত্রে লাইব্রেরি কিন্তু আমাদের জন্য কালেকটিভ নাউন, কারণ হচ্ছে লাইব্রেরির মধ্যে কি থাকে? অনেকগুলা বই যেখানে অন্তর্ভুক্ত থাকে, যেখানে জমা করা থাকে, সেটা কিন্তু ওই সব বইগুলা নিয়ে কিন্তু হয় টোটাল, আমরা এক কথায় বলি লাইব্রেরি। সো এই লাইব্রেরিটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন হচ্ছে আপনারা বলতে পারেন আর্মি, আর্মি হচ্ছে কালেকটিভ নাউন, কারণ আর্মি মানে একজন সেনাবাহিনীকে বোঝায় না, অনেক সেনাবাহিনীকে একসাথে বোঝায় যায়। মানে আর্মি শব্দের অর্থ হচ্ছে সেনা বাহিনী, তার মানে হচ্ছে ওখানে বাহিনী মানে কি? মানে অনেক সেনা। সো এটা হচ্ছে আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। এইভাবে লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। মান্থ তাহলে কোন নাউন? দেখেন এটা জানা দরকার আছে, কারণ অন্য একটা জায়গায় হয়তো এমন একটা প্রশ্ন আসতে পারে যেখানে হয়তো বলতে পারে যে মান্থ এটা কোন নাউন। সো সবগুলোই আমরা জেনে নিব যে মান্থ কোন নাউন। মান্থ হচ্ছে, দেখেন কোনো নাউনকে কোনো কিছুকে যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে সেটা কিন্তু আপনার হচ্ছে প্রপার নাউন, আর অনির্দিষ্ট করে বোঝালে সেটা আপনার কমন নাউন। মানে হচ্ছে অনির্দিষ্ট করে বোঝালে কমন নাউন, নির্দিষ্ট করে বোঝালে আপনার হচ্ছে সেটা প্রপার নাউন। আর কালেকটিভ নাউন তো বললাম। ম্যাটেরিয়াল হচ্ছে পদার্থবাচক নাম, যেগুলো পদার্থকে বোঝাবে, আয়রন, গোল্ড, এগুলা
ওয়াটার এগুলা। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অলিক ধারণা, যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নাই। সো এখানে দেখেন যে নাউনগুলো আছে এইগুলো নিয়ে আমরা আলোচনা করি। মান্থ হচ্ছে একটা আপনার হচ্ছে কমন নাউন, কারণ অনির্দিষ্ট, যেটা অনির্দিষ্ট সেটা কমন, যেটা নির্দিষ্ট সেটা হচ্ছে প্রপার। মান্থ কমন নাউন কিভাবে দেখেন, 12টা মাসের মধ্যে কোন মাস সেটা কিন্তু বলা হয় না, এটা অনির্দিষ্ট, যে কোনো মান্থ হতে পারে। সো এই মান্থ হচ্ছে এখানে আমাদের এখানে কিন্তু আপনার কমন নাউন। এরপরে হচ্ছে বয়, বয়টাও কিন্তু কমন নাউন, কারণ একটা ছেলের নাম ধরে বলতে পারতো, বয় দিয়া তো সারা পৃথিবীর সব ছেলেকে বোঝাইছে। সো এটাও কিন্তু অনির্দিষ্ট, সো এটাও কমন নাউন। আর বুকস, বই, অনেকগুলা বই বুঝাইছে, সো এই বইগুলা এটাও কিন্তু কমন নাউন। তাহলে এই তিনটাই কিন্তু কমন নাউন, কারণ বই, কোন বই, ইংরেজি বইয়ের কথা বলা হয় নাই, বিজ্ঞান বইয়ের কথা বলা হয় নাই, যে কোনো বই হতে পারে, যে কোনো ধরনের বই হতে পারে, বা 10টা বই একটা জায়গায় রাখা, যে কোনো একটা বইয়ের কথা বলতে পারে, নির্দিষ্ট কোনো বইয়ের কথা বলে নাই। সো এই বইটাও কিন্তু কমন নাউন। আশা করি বুঝতে পারছেন যে এগুলো সবগুলা হচ্ছে কমন নাউন। আর লাইব্রেরি হচ্ছে আমাদের এখানে কালেকটিভ নাউন, যেটা আমাদের কারেক্ট আনসার। এখানে জানতে চাওয়া হয়েছিল কালেকটিভ নাউন কোনটি। এখানে দেখেন অবভিয়াস মিন্স, অবভিয়াস দিয়ে কি বোঝায়? অবভিয়াস মানে হচ্ছে অনেক মোটা, অনেক প্রচন্ড মোটা। তাহলে ভেরি ফ্যাট মানে কিন্তু প্রচুর মোটা, তাহলে এটার সিনোনিম হচ্ছে ভেরি ফ্যাট। অবভিয়াস হচ্ছে ভেরি ফ্যাট, কারেক্ট আনসার আমাদের এখানে। এখানে 4টা সেন্টেন্স আছে, এই 4টা সেন্টেন্সের মধ্যে কারেক্ট সেন্টেন্স কোনটা দেখেন, ওয়ান অফ মাই ব্রাদার্স আর আ ডক্টর, ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ এ ডক্টর, ওয়ান অফ মাই ব্রাদার্স, ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ ডক্টর, ওয়ান অফ মাই ব্রাদার ইজ আ ডক্টর। এখানে আপনারা মনে রাখবেন যেটা, যে গ্রামারের পয়েন্টটা আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে যে ওয়ান অফ প্লাস হচ্ছে প্লুরাল নাউন, এবং এরপরে হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে দেখেন 3টা বিষয় আপনার মনে রাখবেন। ওয়ান অফ যদি থাকে, তারপরে যে নাউন থাকবে সেই নাউন বসবে প্লুরাল, কিন্তু নাউনের পরে প্লুরাল নাউনের পরে প্লুরাল ভার্ব বসার কথা, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, কারণ ওয়ান অফ। সো ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, এই স্ট্রাকচারটা আপনার মনে রাখবেন। এটা কোথায় আছে দেখেন, এখানে এটা একমাত্র আছে হচ্ছে আমাদের বি নাম্বার অপশনে, এই জন্য এই বি নাম্বার অপশন হচ্ছে কারেক্ট আনসার। ওয়ান অফ মাই ব্রাদার্স, দেখেন ওয়ান অফ আছে, নাউন হচ্ছে প্লুরাল, ওয়ান অফ মাই ব্রাদার্স, এবং এরপরে ভার্ব হচ্ছে সিঙ্গুলার ইজ। এখানে দেখেন ওয়ান অফ মাই ব্রাদার্স আর দিয়ে বলেছে, ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ, তাহলে এটা হচ্ছে ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ, এখানে দেয় নাই, না দেওয়ার কারণে বলেছে শেষেরটা দেখেন ওয়ান অফ মাই ব্রাদার, দেখেন ইজ ঠিক ছিল, কিন্তু ব্রাদার এটা হচ্ছে প্লুরাল হওয়ার কথা ছিল, ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন বসবে। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ আ ডক্টর। এরপরে আমাদের যে প্রশ্নটা এখানে, আই উইশ ইউ ড্যাশ দ্য প্রবলেম, এখানে কি বসবে সঠিক আনসার দেখেন, আপনারা একটু চিন্তা ভাবনা করেন এখানে কি বসবে। আমি একটু আপনাদের ক্লু দিয়ে দিই। আই উইশ যদি থাকে কোনো জায়গায় যদি আই উইশ থাকে, এবং এই আই উইশের পরে যদি কোনো সাবজেক্ট থাকে, তাহলে কিন্তু এরপরে এই সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে, ভার্বের পাস্ট ফর্ম হয়, যে ভার্ব থাকবে সেটার পাস্ট ফর্ম বসাইতে হবে। সো এইখানে দেখেন 4টা অপশনের মধ্যে পাস্ট ফর্ম কোথায় আছে, যদি আমরা দিই হ্যাভ সলভড, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্স আসে, এবং এইখানে তাহলে কিন্তু সলভটা হচ্ছে আসলে V3, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এটা আমরা কারেক্ট আনসার হিসেবে গ্রহণ করতে পারবো না। এখন দেখেন মোডাল আছে শ্যাল, কুড, ক্যান, তাহলে শ্যালের পাস্ট ফর্ম হচ্ছে শুড, যদি থাকতো আমরা মেনে নিতে পারতাম, এইটা শ্যাল হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, সো আপনার হচ্ছে এইটা কিন্তু কারেক্ট আনসার। কেন? কারণ হচ্ছে পাস্ট ফর্মে আছে, আমাদের কি লাগবে, আই উইশের পরে সাবজেক্ট থাকলে পাস্ট ফর্ম লাগবে, সো পাস্ট ফর্ম আছে। আর মোডালের পরে মোডাল পাস্ট ফর্ম থাক আর প্রেজেন্ট ফর্মে থাকুক, মোডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে কুড সলভ, এটা কিন্তু নীতিগতভাবে কিন্তু ঠিক আছে কথাটা। আর ক্যান হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আমরা বসাইতে পারবো না, তাহলে আমরা কারেক্ট আনসার হিসেবে কি নিব এখানে, কুড সলভ, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আই উইশ ইউ কুড সলভ দ্য প্রবলেম। দ্য মিনিস্টার অ্যারাইভড ড্যাশ এ ডিসিশন লাস্ট নাইট, দেখেন 4টা অপশনের মধ্যে মিনিস্টার অ্যারাইভড অন এ ডিসিশন, অ্যাট এ ডিসিশন, ইন এ ডিসিশন এবং টু এ ডিসিশন, 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট আনসার? আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন যে সঠিক আনসারটা খুঁজে বের করতে পারেন কিনা। এখানে 4টা ওয়ার্ড আমি কিন্তু এখানে লিখে রাখছি, নাইট, নুন, ডাস্ক, ডন।
এই চারটা সময় নির্দেশক শব্দ, এই সময় নির্দেশক শব্দগুলোর জন্য সবসময় অ্যাট বসে, অ্যাট নাইট, অ্যাট নুন, অ্যাট ডাস্ক, অ্যাট ডন। আবার সময় নির্দেশক শব্দ আফটারনুন, ইন দ্য আফটারনুন বসে, কিন্তু তখন ইন দ্য মর্নিং বসে, সেগুলো হচ্ছে আলাদা বিষয়। আপনি এই চারটা শব্দ মনে রাখবেন, এগুলোর সামনে সবসময় অ্যাট বসে। তাহলে এখানে কিন্তু নাইট আছে, লাস্ট নাইট, তাহলে আমরা বলবো দ্য মিনিস্টার অ্যারাইভড। আপনারা সঠিক আনসার খুঁজে পাইছেন কিনা দেখেন যে আমরা কি বসাবো, তাহলে এখানে অ্যাট বসাবো। দ্য মিনিস্টার অ্যারাইভড অ্যাট এ ডিসিশন লাস্ট নাইট। লাস্ট নাইটের জন্য অ্যাট বসতে পারে, আবার ডিসিশনের জন্য কিন্তু অ্যাট বসে। অ্যাট এ ডিসিশন মানে হচ্ছে দ্য মিনিস্টার অ্যারাইভড অ্যাট এ ডিসিশন, মানে একটা সিদ্ধান্তে আসছে, মন্ত্রী একটা সিদ্ধান্তে আসছে। দ্য মিনিস্টার অ্যারাইভড অ্যাট এ ডিসিশন, এভাবে কিন্তু বলা যায়। তো লাস্ট নাইট যদি নাও থাকে তাহলে কিন্তু আমরা বলতাম দ্য মিনিস্টার অ্যারাইভড অ্যাট আ ডিসিশন লাস্ট নাইট। উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার। আমাদের কিছু নতুন ফার্নিচার কেনা প্রয়োজন। এখানে প্রথমেই দেখেন ফার্নিচার্স, ফার্নিচার, SHER, ফার্নিচার, এইভাবে কোনো বানান ফার্নিচারে হয় না, এটা রং আনসার। এবং পরেরটা হচ্ছে ফার্নিচার। এখন এই ফার্নিচার এটা কারেক্ট আনসার আমাদের জন্য, কিন্তু পরেরটা দেখেন সেই একই রকম, এটা প্লুরালের মতো করা হয়েছে আর এটা সিঙ্গুলারের মতো, তো বানানই কিন্তু সেই একই বল, সো এটা রং আনসার। এবং এইটা দেখেন ফার্নিচার্স, বানান ঠিক ছিল, কিন্তু ফার্নিচার এমন একটা শব্দ যেটা কিন্তু প্লুরাল হয় না, সবসময় সিঙ্গুলার রূপেই বসে, ফার্নিচারের প্লুরাল হয় না, এটা আপনাদের জানা রাখতে হবে, কারণ এটা দিয়ে আপনাদেরকে কনফিউশন করতে পারে। এটা যেগুলো কনফিউজিং বিষয়গুলো, এগুলো কিন্তু বারবার বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, সো আপনারা মনে রাখবেন ফার্নিচার কখনো প্লুরাল হয় না, ফার্নিচার এটাই হচ্ছে কারেক্ট আনসার। FURNITURE, ফার্নিচার। আই স্পেন্ট ড্যাশ উইথ দ্য প্যাশেন্ট, মানে আমি রোগীর সাথে কিছু সময় আমি কাটিয়েছিলাম। এখানে কিছু সময় বলতে কোন সামটাইমটা আমরা ইউজ করবো এখানে, এটা কিন্তু খুব কনফিউজিং একটা বিষয়। সামটাইম মানে একই ধরনের বিষয়। এখন দেখেন এখানে কোনটা আমরা ইউজ করবো, টাইম। দেখেন সামটাইম মানে কি, সামটাইম মানে হলো কিছু সময়, সামটাইম। এখন এইটা কিন্তু অর্থগতভাবে আমাদের কারেক্ট আনসার। কেন? কারণ সাম মানে কিছু, টাইম মানে সময়, আমি রোগীর সাথে কিছু সময় কাটিয়েছিলাম, সাম টাইম, এটাই কারেক্ট আনসার। বাকিগুলা দেখেন সামটাইমস বলতে কোনো শব্দ কিন্তু নাই ইংরেজিতে, আর সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, সামটাইম। তাহলে এটা কিন্তু অর্থ আছে, এটার ইউজ করি আমরা অনেক সময়, কিন্তু সামটাইমস মানে মাঝে মাঝে, সো মাঝে মাঝে এখানে হবে না। আর সামটাইম এটার অর্থ হচ্ছে কোনো এক সময়, তো এইটাও কিন্তু অর্থ এখানে মিলবে না যদি বসাই আমরা। তাহলে আমরা কি বসাবো এখানে, আমরা বসাবো এটা এ নাম্বার, সাম টাইম বসাবো, সাম টাইম, কিছু সময় কাটিয়েছিলাম রোগীর সাথে, এটাই বসবে। এটা আসলে একটা অসম্পূর্ণ প্রশ্ন, সম্পূর্ণ প্রশ্ন না। এখানে যে ব্যাপারটা, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ, এগুলোর প্লুরাল ফর্ম মানে নিচের মানে এখানে এমন একটা শব্দ দেওয়া উচিত ছিল যেটার প্লুরাল ফর্ম এখানে জানতে চাওয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু প্রশ্নটা আসলে অসম্পূর্ণ। যেমন এখানে দেখেন প্লুরাল ফর্মই যদি জানতে চাওয়া হয়, ইটের প্লুরাল ইটস মানে হচ্ছে ইট, ইটের প্লুরাল হচ্ছে দে, এটা প্লুরাল হতে পারে। দে হচ্ছে অলরেডি একটা প্লুরাল। আর দিস, এটা কিন্তু দিস, এই দিস এর প্লুরাল হচ্ছে দিস। এবং দ্যাট, THAT দ্যাট, এই দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ, এগুলো হচ্ছে প্লুরাল। সো এটা অসম্পূর্ণ প্রশ্ন। চারটা সেন্টেন্সের মধ্যে কারেক্ট সেন্টেন্স আমাদের খুঁজে বের করতে হবে। মিস্টার জামাল ইজ নট অন দ্য কমিটি, ইজ নট অন দ্য কমিটি, দেখেন অন দ্য কমিটি, ইন দ্য কমিটি, ইন কমিটি এবং অ্যাট দ্য কমিটি। তাহলে এইখানে কোনটা কারেক্ট আনসার? আমাদের মিস্টার জামাল ইজ নট অন দ্য কমিটি, অন দ্য কমিটি সবসময় কারেক্ট আনসার। অন দ্য কমিটি মানে কমিটির মধ্যে থাকা না থাকার বিষয়ে অন দ্য কমিটি হয়। মিস্টার জামাল ইজ নট অন দ্য কমিটি। ইন দ্য কমিটি ভুল, ইন কমিটি তো আরো মানে হচ্ছে যুক্তিতেই আসে না, অ্যাট দ্য কমিটি হয় না, কমিটির আগে অ্যাট বসে না, কমিটির আগে সবসময় অন হয়। 50 kg ড্যাশ রিয়েলি এ হেভি ওয়েট টু ক্যারি, এখানে 50 কেজি মানে 50 কেজি। দেখেন টাইম, মিটার্স এবং হচ্ছে কেজি, এগুলা দেখতে প্লুরাল হলেও আসলে কিন্তু এগুলার পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে, এগুলার পরে সিঙ্গুলার ভার্ব বসবে, টাইম, মিটার্স, কেজি এগুলার পরে। সো 50 কেজি, 50 50 50 হইলেও প্লুরাল
হতে পারে এরকম একটা আইডিয়া আসে, কিন্তু এটার পরে কিন্তু আসলে সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে আমরা কোনটা নিব? আমরা ইজ কে গ্রহণ করব। 50 কেজি ইজ রিয়েলি এ হেভি ওয়েট টু ক্যারি। দেখেন এখানে কনস্টিটিউশন প্রিয়াম্বল, অর্থাৎ হচ্ছে কনস্টিটিউশন হচ্ছে সংবিধান, তাই না? এখন এই সংবিধানের যে ভূমিকা থাকে, সংবিধান সম্পর্কে যে শুরুতেই কিছু বক্তব্য থাকে, এটাকে বলে প্রিয়াম্বল। তার মানে হচ্ছে কনস্টিটিউশনের সামনে মানে হচ্ছে শুরুতেই প্রিয়াম্বল থাকে। এখন এখানে কারেক্ট আনসার হচ্ছে বুক প্রিফেস, কারণ হচ্ছে বই সম্পর্কে কিছু তথ্য বইয়ের প্রথম দিকেই দেওয়া থাকে, এটাকে আমরা প্রিফেস বলি, বুক প্রিফেস। তাহলে কনস্টিটিউশন প্রিয়াম্বল, এটার জন্য আমাদের কারেক্ট আনসার হচ্ছে বুক প্রিফেস, যেটা এটার সাথে কিন্তু সরাসরি মিল আছে এই দুইটার। এই চারটা অপশনগুলোর মধ্যে সঠিক মানে কারেক্ট বানান, সঠিক স্পেলিং কোনটার মধ্যে আছে? দেখেন সঠিক বানান হচ্ছে PERSONNEL, এই যেটা বি নাম্বার, PERSONNEL, পার্সোনাল। পার্সোনাল এটার অর্থ কিন্তু হচ্ছে আপনার কর্মী বা কর্মীবৃন্দ, পার্সোনাল। বানানটা লক্ষ্য রাখবেন, আসলে বানানের জন্য তার কোনো নিয়ম নাই, রুলস নাই, আপনাদের মুখস্থ রাখতে হবে PERSONNEL, পার্সোনাল। স্ট্যাগফ্লেশন, স্ট্যাগফ্লেশন অর্থ কি? স্ট্যাগফ্লেশন শব্দের অর্থ হচ্ছে আপনার মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক ধীর প্রবৃত্তি, যেটা বেকারত্ব এবং নানা ধরনের অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করে। স্ট্যাগফ্লেশন শব্দের অর্থ হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে কোনটা কারেক্ট আনসার আমাদের? দেখেন কালচারাল ডালনেস, কন্ট্রোলড প্রাইসেস, ইকোনমিক স্লোডাউন, এ ডিসইন্টিগ্রেটিং গভর্নমেন্ট। ইকোনমিক স্লোডাউন আপনারা বুঝতে পারতেছেন, কারেক্ট আনসার এখানে স্ট্যাগফ্লেশনের জন্য। সিনোনিম অফ মাউথ ওয়াটারিং, এটার সমর্থক শব্দ কোনটা? নিচের কোনটা? মাউথ ওয়াটারিং হচ্ছে জিভে জল নিয়ে আসার মতো বা মুখে জিভে পানি নিয়ে আসার মতো, মানে খুবই সুস্বাদু খাবার যখন আমরা দেখি তখন আমাদের জিভে জল চলে আসে, মাউথ ওয়াটারিং, অর্থাৎ মুখ ভিজিয়ে দেয়, এরকম মাউথ ওয়াটারিং। সো এটা হচ্ছে ডেলিশাস হবে, সুস্বাদু। ডেলিশাস মানে হচ্ছে সুস্বাদু, তাহলে কারেক্ট আনসার এটা। এখানে এই অপশনগুলোর মধ্যে সঠিক বানানের স্পেলিং কোনটা? দেখেন বানানের জন্য কিন্তু আসলে কোনো নিয়ম নাই, আমি আগেও বলছি। এখানে হচ্ছে ডিসেন্টারি, যেটার অর্থ হচ্ছে আমাশয়। সো কারেক্ট আনসার একমাত্র DYSENTERY, এটা মুখস্থ করতে হবে, আর কোনো অপশন নাই, মুখস্থই করতে হবে, কারণ বানানের জন্য কোনো নিয়ম নাই। বানানটা হচ্ছে DYSENTERY, ডিসেন্টারি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্লটা কোন ধরনের নাউন, এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখেন নাউনের মধ্যে এইখানে হচ্ছে কালেকটিভ, ম্যাটেরিয়াল, প্রপার এবং কমন। কালেকটিভ নাউনগুলো হচ্ছে সম্মিলিতভাবে বোঝায়, অনেকগুলা বিষয় একত্রিত হয়ে একটা আইডিয়াকে বোঝায়। যেমন হচ্ছে ক্লাস, মানে একটা ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, সো অনেক স্টুডেন্ট মিলে একটা ক্লাস হয়। আর্মি, সেনাবাহিনী, মানে বাহিনী বোঝায়। তারপর হচ্ছে ফ্লিট, যুদ্ধ জাহাজের বহর, শোল, পোনা মাছের ঝাঁক, এগুলো সবগুলো কিন্তু সম্মিলিতভাবে বোঝায়, ওগুলো হচ্ছে কালেকটিভ নাউন। আর ম্যাটেরিয়াল মানে হচ্ছে পদার্থ। সো ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পদার্থবাচক যে নামগুলা, পদার্থকে বোঝায়। কাঠ, প্লাস্টিক, এগুলা হচ্ছে আয়রন, গোল্ড, এগুলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। পানি, দুধ, মধু, এগুলো ম্যাটেরিয়াল নাউন। এরপর হচ্ছে প্রপার এবং কমন, এই দুইটা নাউনের ব্যাপারে আসেন। এই দুইটা নাউন কিন্তু একটা নাউন থেকে আরেকটা নাউন বিপরীত, কারণ প্রপার হচ্ছে নির্দিষ্ট করে বোঝাবে কোনো নাউনকে, আর কমন অনির্দিষ্ট করে বোঝাবে, ইন জেনারেল মানে সাধারণভাবে বোঝাবে। যেমন ধরেন প্রপার হচ্ছে, আমি যদি বলি শহীদ একটা ছেলের নাম, তাহলে এটা প্রপার নাউন। যদি বলি বয়, একটা মানে বয় মানে ছেলে, কিন্তু কোন ছেলে সেটা বলা হয় না, তাই হলো বয় হচ্ছে কমন নাউন। আপনারা দুইটা এক্সাম্পল থেকে আপনারা একটু বুঝতে পারবেন। যেমন হচ্ছে কমন হচ্ছে বয় এবং প্রপার হচ্ছে শহীদ। এখন দেখেন এটা হচ্ছে নির্দিষ্ট ছেলেকে বোঝাইছে, শহীদ কোন ছেলে? শহীদ। আর বয় যে কোনো ছেলে হতে পারে, পৃথিবীতে যত ছেলে আছে তাদের সবাইকে বোঝাইছে। সো এইটা হচ্ছে কমন, অনির্দিষ্ট। আর এইটা হচ্ছে প্রপার, হচ্ছে এটা নির্দিষ্ট, একদম নির্দিষ্ট, এটা হচ্ছে প্রপার। সো গার্ল কোন নাউন? গার্ল নির্দিষ্ট কোনো মেয়েকে বোঝায়, যে কোনো মেয়ে হতে পারে। যদি বলতাম হচ্ছে মিনা, মিনা, তাহলে এইটা কিন্তু প্রপার নাউন। আর এই গার্ল এটা কি, কোন নাউন? তাহলে আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই গার্ল কোন নাউন? কমন নাউন। কারেক্ট আনসার এটাই আমাদের। সো আমরা যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, বিগত সালের প্রশ্ন থেকে আমরা ইংরেজি অংশটা আমরা সমাধান করলাম। আমার বিশ্বাস আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে এবং অবশ্যই আপনারা উপকৃত হবেন খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে। এবং হচ্ছে আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করেন, কারণ খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা
প্রশ্নের সমাধান নিয়ে আমরা হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।